হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সেকেন্ড অর্ডার কাইনেটিক্স এবং nth অর্ডার কাইনেটিক্স এবং তারপরে আমরা সিউডো ফার্স্ট অর্ডার রিয়াকশন সম্পর্কেও আলোচনা করেছিলাম। আমাদের আজকের টপিক হচ্ছে এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ আ রিয়াকশন, অর্থাৎ একটা রিয়াকশনের অর্ডার বা বিক্রিয়ার ক্রম। আমরা এর আগে বহুবার আলোচনা করেছিলাম যে এটা একটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। এখন সেই এক্সপেরিমেন্টের মাধ্যমে অর্ডারগুলো কিভাবে বের করা হয় কোনো রিয়াকশনের জন্য, সেইটা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তবে ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলি যে যারা তোমরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো এবং খুব মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। তো দেখো, এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশনের মানে অর্ডার ডিটারমিন করার চারটে মেথড আমরা এখানে আলোচনা করব। ফার্স্ট মেথডটা হচ্ছে ইনিশিয়াল রেট মেথড। ঠিক আছে, ইনিশিয়াল রেট মানে একটা রিয়াকশানকে শুরু করা হচ্ছে, রিয়াকশান শুরু করার সময় রিয়াক্ট্যান্টের একটা সার্টেন কনসেন্ট্রেশন থাকবে। এবার সেই স্টার্টিং কনসেন্ট্রেশনটা, ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্ট্যান্ট, সেইটাকে বারবার পাল্টে পাল্টে একটা এক্সপেরিমেন্ট করা হয়। তাতে করে ইনিশিয়াল রেট অফ দ্য রিয়াকশান সেটারও ভ্যালু, ডিফারেন্ট ভ্যালুজ আসে। এইবার সেই ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ভ্যালু রিয়াক্ট্যান্টের এবং ইনিশিয়াল রেট অফ রিয়াকশানের যা ভ্যালু, সেইগুলো থেকে আমরা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করি যে রিয়াকশানের অর্ডার কী হবে। তাহলে আমরা কী লিখবো এখানে, যে ইন দিস মেথড reaction is carried out starting with different initial concentration values of reactants. So different values of initial rate, that is R naught, is obtained using these data order is determined. ঠিক আছে, কপি করো, আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। তো দেখো, ইনিশিয়াল রেট মেথড বা ইনিশিয়াল রেট ল মেথড বলা অনেক সময়, সেই মেথডে এই টাইপের কিছু ডেটা দেওয়া থাকে ট্যাবুলার ফর্মে। এখানে এ নট হচ্ছে এই যে রিয়াক্ট্যান্ট এ, তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন, বি নট হচ্ছে বি এর ইনিশিয়াল কনসেন্ট্রেশন, আর আর নট হচ্ছে রিয়াকশানের ইনিশিয়াল রেট। এবার এদের কনসেন্ট্রেশনের ভ্যালুটা মোলারিটিতে দেওয়া আছে আর ওটা মোলারিটি সেকেন্ড ইনভার্সে দেওয়া আছে। এবার এখান থেকে আমাদের অর্ডার অফ দ্য রিয়াকশন বের করতে হবে। এবার আমরা জানি যে রেট এবং কনসেন্ট্রেশন এদের মধ্যে সম্পর্ক বোঝায় কোন ইকুয়েশন, রেট ল। সুতরাং আমরা এখন লিখতে পারি যে রেট আর ইকুয়াল টু কে, তারপরে এ এবং বি, দুখানা রিয়াক্ট্যান্ট আছে তো দুজনের কনসেন্ট্রেশন। এবার কনসেন্ট্রেশনের পাওয়ারে যা থাকবে সেটাই হচ্ছে ওই পার্টিকুলার রিয়াক্ট্যান্টের রেসপেক্টে অর্ডার। এবার আমি ধরে নিচ্ছি যে অর্ডার এ রেসপেক্টে এক্স আর বি এর রেসপেক্টে ওয়াই, তাহলে টোটাল মানে ওভারঅল রিয়াকশনের অর্ডার কত হবে, এক্স প্লাস ওয়াই। এখন আমাদের কাজ হচ্ছে এই এক্স আর ওয়াই এর ভ্যালুটা বের করা, তাহলেই আমরা ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন পেয়ে যাব। এবার এইটা করার জন্য আমরা দুটো মেথডে যাব। প্রথম মেথডটা হচ্ছে, প্রথম এই অঙ্কটার জন্য আমরা যে মেথডে যাব সেটা হচ্ছে যে নর্মাল, মানে কী বলবো, এইচএস পরীক্ষার জন্য যেটা ইম্পর্ট্যান্ট আর কি, মানে যদি বোর্ডের পরীক্ষাতে আসে তাহলে যেভাবে আমাদের করতে হবে অঙ্কটা। তো সেক্ষেত্রে আমরা কী করবো, দেখো এখন এই এক্স আর ওয়াই এর ভ্যালু বের করা হচ্ছে আমাদের মূল কাজ। এখন আমরা এরকম লিখবো যে আর ওয়ান ইকুয়াল টু কে ইন্টু এ, কনসেন্ট্রেশন অফ এ, তার ভ্যালু যে কোনো একখানা এক্সপেরিমেন্ট থেকে আমরা ডেটা নেবো, যা 0.3 টু দি পাওয়ার এক্স আর 0.6 টু দি পাওয়ার ওয়াই। এটা ধরো আমাদের 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে কে 0.3 আবারও টু দি পাওয়ার এক্স আর 1.2 টু দি পাওয়ার ওয়াই। ঠিক আছে, এবার এখানে R1 R2 লিখেছি, এখানে অ্যাকচুয়ালি ভ্যালুগুলো লিখতে হবে, যাই হোক। আচ্ছা, ভ্যালুগুলোই লিখে দিই আমি ডিরেক্টলি, তারপর আমি ভাগ করে দেবো ইকুয়েশনটাকে। এবার এই দুটো ইকুয়েশনকে ভাগ করব, ঠিক আছে।
সাপোজ 2 ডিভাইডেড বাই 1 যদি করি তাহলে কী হবে দেখো, আমরা এই ইকুয়েশানটাকেও লিখতে হবে, ঠিক আছে? আমি লিখে নিই আগে ইকুয়েশানগুলো, তিনখানে ইকুয়েশানকে আগে লিখে নিই। তাহলে থার্ড ইকুয়েশানে এটা দাঁড়াবে যে কে 0.6 আর এটাও 0.6, এই তিনটে ইকুয়েশান হলো। এবার দুবার আমরা কি করব, এই ভাগ করার প্রসেসটাকে করব। এমনভাবে রিয়াকশান দুটো চুজ করবো যাতে করে যে কোনো একটা কমন হয়ে গিয়ে বাদ হয়ে যায়। যেমন 1 আর 2 যদি আমরা ভাগ করি তাহলে এই যে 0.3 এক্সট্রা আউট হয়ে যাবে। তো এইরকম দুটো রিয়াকশানকে বেছে নিয়ে কাজটা করতে হবে। তাহলে ইকুয়েশান 2 যদি 1 দিয়ে ভাগ করি তাহলে যেটা দাঁড়াবে বাঁ দিকে কত হবে, 2 হয়ে গেল। 2 ইকুয়াল টু কে আউট হয়ে গেল, এটা আউট হয়ে গেল, তাহলে পড়ে থাকলো দিস বাই দিস, ঠিক আছে, টু দি পাওয়ার 1.2 বাই 0.6 টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে? তাহলে 2 আর এটা 1, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ওয়াই এর ভ্যালু 1। একই রকমভাবে আমরা এবার ইকুয়েশান 3 আর 1 এই দুটোকে নেব। তাহলে 3 আর 1 নিলে দেখো এই কে তো আউট হলোই, এইটা আউট হয়ে গেল, তাহলে এক্সটা পড়ে থাকবে। তাহলে 0.6 বাই 0.3, তাই তো? তাহলে আবারও এখানে 2 ইকুয়াল টু 0.6 বাই 0.3 টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এখান থেকে এক্সেরও ভ্যালু পেয়ে গেলাম 1। তাহলে আমরা এবার এই যে আমাদের যে ইকুয়েশান, রিকোয়ার্ড ইকুয়েশান, সেখানে আমরা বসিয়ে দিই ভ্যালু, তাহলেই পেয়ে যাবো। অ্যাকচুয়ালি এখান থেকে আমরা অর্ডারও বলতে পারি যে এক্স প্লাস ওয়াই, মানে ওভারঅল অর্ডার হচ্ছে 2, তাহলে ওভারঅল অর্ডার হচ্ছে 2 সেকেন্ড অর্ডার রিয়াকশান। আর আমরা ওভারঅল রিয়াকশানের রেট লটাও লিখতে পারি এরকমভাবে, আর ইকুয়াল টু কে এ অ্যান্ড বি, দুজনেরই পাওয়ারে কত 1 করে থাকবে, কারণ এক্সের ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের নর্মাল মেথড, যে মেথডে আমরা এইচএস পরীক্ষার জন্য আমরা প্রবলেমগুলো সলভ করব। কিন্তু এত 3-4টে ইকুয়েশান লিখে ভাগ করার মতন সময় আমাদের নিট বা জেই পরীক্ষায় থাকবে না। সেক্ষেত্রে আমরা শর্টকাট মেথড ব্যবহার করব। এবং তোমরা যদি একটু মনে করে দেখো যে এই ধরনের প্রবলেম আমরা এর আগে রেট অফ দ্য রিয়াকশান, মানে এই রেট ল যখন আমরা পড়েছিলাম সেখানকার কিছু নিউমেরিক্যাল করার সময় করেছিলাম। তো সেই শর্টকাট ট্রিকটা মনে আছে কিনা দেখো, আমি এটা মুছে নিই আগে। দেখো সেকেন্ড প্রবলেমটা আগে ভালো করে খাতায় লিখে নাও। কি বলছে, এম এ প্লাস এনবি থেকে প্রোডাক্ট হচ্ছে, ক্যালকুলেট অর্ডার অফ দ্য রিয়াকশান আর হোয়াট ইজ দ্য এফেক্ট অন দ্য রেট ইফ এ নট ইজ ডাবলড অ্যান্ড বি নট ইজ ট্রিপলড। তো এই সেকেন্ড পার্টটা পড়ে আসছি আমরা, আগে ফার্স্ট পার্ট যে হোয়াট ইজ অর্ডার অফ দ্য রিয়াকশান, ঠিক আছে? খুব বেশি আমরা এখানে অর্ডারের পাশাপাশি আমরা রেট কনস্ট্যান্টও বের করতে পারি। হ্যাঁ, তাহলে অর্ডারের পাশে আর কে লিখে দাও, কে রেট কনস্ট্যান্টটাও আমরা বের করবো কী হবে। তাহলে এই হচ্ছে ডেটা। এবার দেখো আমরা আর ওই ইকুয়েশান লিখে তাকে ভাগ করে ওই দিকে আর আমরা যাবো না। আমরা একটা শর্টকাট মেথড এর আগে শিখেছিলাম, মনে করে দেখো আমরা কি শিখেছিলাম মেথডটা, এটা মুছছি আমি আগে, এটা আমার এই মুহূর্তে আর দরকার নেই, ডেটাগুলোই দরকার। দেখো আমরা এটা শিখেছিলাম যে একটা রিয়াকশানের রেট কত গুণ বাড়ছে। আমরা বলেছিলাম যে চেঞ্জ ইন রেট অফ রিয়াকশান সেটা চেঞ্জ ইন কনসেন্ট্রেশনের সঙ্গে কীভাবে রিলেটেড তার একটা ইকুয়েশান বের করেছিলাম, যে কত টাইমস রেট অফ রিয়াকশান বাড়ছে, কনসেন্ট্রেশন কত টাইমস বাড়লে। সেইটার জন্য আমরা একটা ফর্মুলা লিখেছিলাম যে চেঞ্জ ইন রেট অফ রিয়াকশান ইকুয়াল টু চেঞ্জ ইন কনসেন্ট্রেশন মানে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট টু দি পাওয়ার অর্ডার, মানে যে রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জের কথা বলছি তার অর্ডার হচ্ছে তার পাওয়ারে যাবে। এবার এখান থেকে দেখো একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে যে ডেটা থেকে এই যে আমি এ নটের ভ্যালু 3 গুণ বাড়ালাম, তাতে করে রেটের কোনো ডিফারেন্স হলো না, রেটটা সেমই থাকলো। তার মানে এ নট হচ্ছে অ্যাকচুয়ালি কি এর কনসেন্ট্রেশন, তো তার মানে এ বলে যে রিয়াক্ট্যান্টটা আছে তার কনসেন্ট্রেশনের ওপরে রেট অফ রিয়াকশান ডিপেন্ড করছেই না। 3 গুণ করি 10 গুণ করি রেট অফ রিয়াকশান পাল্টাচ্ছে না, সুতরাং এর রেসপেক্টে অর্ডার কত 0, তাই না? আমরা এই ফর্মুলা থেকেও এক্সপেরিমেন্টালি বের করতে পারি। দেখো চেঞ্জ ইন রেট কত গুণ চেঞ্জ হচ্ছে, 0.02 বাই 0.02, মানে 1 টাইম চেঞ্জ হচ্ছে। আর এখানে চেঞ্জ কত হচ্ছে, 0.9 বাই 0.3, মানে 3 টাইমস চেঞ্জ হচ্ছে। টু দি পাওয়ার হচ্ছে অর্ডার, আমরা ধরে নিচ্ছি যে এক্সের রেসপেক্টে অর্ডার হচ্ছে ওয়াই, সরি এ এর রেসপেক্টে অর্ডার হচ্ছে এক্স এবং বি এর রেসপেক্টে অর্ডার হচ্ছে ওয়াই, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা যদি আমি এ এর ডেটা এখানে লিখেছি তাই আমি পাওয়ারে এক্স লিখলাম, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত হবে বলো, এখানে 1 মানে কত, এখানে হচ্ছে 3 হবে, তো
তাহলে 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 0 বলতে পারি। 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার 0, এক্সের ভ্যালু 0 হয়ে গেল। এটা আমাকে করতেই হবে না, আমি যখনই দেখবো যে রেট চেঞ্জ হচ্ছে না কারোর কনসেন্ট্রেশন চেঞ্জ হওয়ার পরেও, সুতরাং তার রেসপেক্টে অর্ডার 0। বি এরটা দেখি আমরা। দেখো আমি যদি এখান থেকে এখানে আসি এবার, তাহলে বি এর কনসেন্ট্রেশনও চেঞ্জ হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমি এ এর কনসেন্ট্রেশনও চেঞ্জ করছি, তাতে করে রেট চেঞ্জ হচ্ছে। এবার যখন দুটো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন একই সঙ্গে চেঞ্জ হবে, তখন চেঞ্জ ইন রেট অফ রিয়াকশান কত হবে সেটা করার সময় আমাকে এখানে একটা মাল্টিপ্লিকেশান সাইন দিতে হয়েছিল, মানে যতগুলো রিঅ্যাক্ট্যান্ট তাদের প্রত্যেকের কনসেন্ট্রেশন টু দি পাওয়ার অর্ডার সেটার গুণফল। তো সেক্ষেত্রে আমি কী লিখবো, দেখো এটা মুছছি। তাহলে এই ক্ষেত্রে আমি লিখবো যে 0.9 থেকে 0.3 হচ্ছে মানে কত গুণ বাড়ছে, 1/3, তাই না? 1/3 হয়ে যাচ্ছে। তো তাহলে 1/3 টু দি পাওয়ার এক্স, আর এখানে হচ্ছে ডাবল হয়ে যাচ্ছে মানে 2 টু দি পাওয়ার ওয়াই। তাহলে দিস ইকুয়াল টু এটা কত গুণ, 4 গুণ হচ্ছে না, দিস ইকুয়াল টু 4। এবার এক্সের ভ্যালু 0 পেয়ে গেছি আমরা, তার মানে এটাকে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? সরি, তাহলে এটা 1 হয়ে গেল, আর তাহলে 2 টু দি পাওয়ার ওয়াই, 2 টু দি পাওয়ার 2, তাহলে ওয়াই এর ভ্যালু কত বেরোলো, 2, ঠিক আছে? এটা 1 হয়ে গেছে, পাওয়ারে 0 আছে মানে। তাহলে আমরা দেখতে পেলাম যে এক্সের ভ্যালু হয়ে গেল আমাদের 0 আর ওয়াই এর ভ্যালু হয়ে গেল আমাদের 2। তাহলে এই শর্টকাট মেথডে আমরা কিন্তু ঝট করে অঙ্কটা করে ফেলতে পারবো। ইনফ্যাক্ট আমি এই যে লিখছি এখানে, এই লেখাগুলোরও তোমাদের দরকার পড়বে না কোনো সময় আর কি। তাহলে ফাইনালি আমরা রেট ইকুয়েশন পেলাম আর ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার 0 বি টু দি পাওয়ার 2। সেখান থেকে আমরা ফাইনালি এটা বলতে পারি আর ইকুয়াল টু কে বি 2, ঠিক আছে? তাহলে এইবার যদি এই রেট ইকুয়েশন হয়, তাহলে ওভারঅল অর্ডার আমরা পেয়ে গেছি 2, ওভারঅল অর্ডার অফ দ্য রিয়াকশন 2 হয়ে গেছে। আর আমরা আরেকটা জিনিস বের করতাম এখান থেকে, সেটা হচ্ছে যে রেট কনস্ট্যান্ট, তাই তো? রেট কনস্ট্যান্টের জন্য যে কোনো একটা ডেটা, যে কোনো একখানা এক্সপেরিমেন্টের ডেটা থাকলেই হবে। আমরা ওই ফর্মুলা থেকে পাবো যে কে ইকুয়াল টু আর বাই বি এর কনসেন্ট্রেশনের স্কোয়ার। তাহলে আর হচ্ছে 0.08 ডিভাইডেড বাই বি এর কনসেন্ট্রেশন কত, 1.2, তার স্কোয়ার, ঠিক আছে? সেকেন্ড এক্সপেরিমেন্ট থেকেও আমরা আর এবং বি এর ডেটা নিতে পারতাম, একই ব্যাপার, একই আনসার আসবে। তাহলে 0.08, আর এটা কত বলো তো, 12 মানে 144, তো 1.14 হয়ে গেল, সরি 1.44 হয়ে গেল। তাহলে এইটার যা ভ্যালু আসবে সেটা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এখানে আর এর কে এর ইউনিট, রেট কনস্ট্যান্টের ইউনিট কি হয়, মোল লিটার ইনভার্স টু দি পাওয়ার 1 মাইনাস এন, মানে 1 - 2 মানে -1। তাহলে মোল লিটার ইনভার্সের -1 মানে লিটার মোল ইনভার্স, আর সেকেন্ড ইনভার্স, সেকেন্ড অর্ডার রিয়াকশানের যা রেট কনস্ট্যান্টের যা ইউনিট হয় সেটা, ঠিক আছে? এবার এটাকে তুমি সিম্পলিফাই করো, যা আনসার আসবে সেটাই, ঠিক আছে? দেখো এই প্রবলেমটাতে ডেটাগুলো একটু কেয়ারফুলি দেখতে হবে। প্রথম কথা হচ্ছে এখানে এ নট বি নটের পাশাপাশি মাইনাস ডিবিডিটি দিয়েছে, রেট অফ রিয়াকশান ডিরেক্টলি বলেনি। মাইনাস ডিবিডিটি মানে B2, অ্যাকচুয়ালি B2 হবে, এটা ভুল আছে, মাইনাস DB2 ডিটি। তাহলে B2 কী রেটে ডিসঅ্যাপিয়ার করছে সেইটা বলা আছে। এবার যেহেতু B2-র কোএফিসিয়েন্ট 1, তাহলে B2-র রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স সেটাই হচ্ছে রেট অফ রিয়াকশান, সুতরাং এটাকেই আমরা কিন্তু আর নট বলতে পারি, ঠিক আছে? এবার এই জায়গাটাতে এসে যদি কেউ কনফিউজ হয়ে যায় তাহলে আর অঙ্কটা হবে না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা, তুমি দেখো সবকটাতে এই 10 টু দি পাওয়ার যেগুলো আছে, পাওয়ারগুলো মাঝখানেরটায় চেঞ্জ আছে। আগে এইটাকে সিমিলার করে নেবে, পাওয়ারটাকে সিমিলার করে নেবে, তাহলে এই ভাগগুলো করতে আমাদের সুবিধা হবে, তা না হলে কিন্তু সিলি মিস্টেক্স হয়ে যেতে পারে। তাহলে এটাকে সবার আগে আমি কী করবো, 10 টু দি পাওয়ার -3 যদি করি, মানে -2 থেকে -3 করলাম মানে কী করলাম, কমালাম, সুতরাং এখানে বাড়াতে হবে, তাহলে এটাকে এখানে 7.2 করে দিতে হবে। এইবার আমি অঙ্কটা প্রসিড করব। আমি প্রথমে ধরে নেব যে এরকম, যে আর ইকুয়াল টু কে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, সরি B2 টু দি পাওয়ার ওয়াই, B2 টু দি পাওয়ার ওয়াই। এবার দেখো এখানে ডাবল করছি, এখানে এটা বিটা কোনো চেঞ্জ হচ্ছে না, এটাকে ডাবল করছি, তাহলে এই যে রেটটা চেঞ্জ হচ্ছে, রেটটা কত টাইমস হচ্ছে দেখো, 4 টাইমস হচ্ছে, তো তাহলে 4 ইকুয়াল টু চেঞ্জ ইন রেট অফ রিয়াকশান ইকুয়াল টু
চেঞ্জ ইন কনসেন্ট্রেশন কত, 2, দ্বিগুণ হচ্ছে, টু দি পাওয়ার অর্ডার এক্স, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, 2 হয়ে গেল তো। আর যখন এখান থেকে এখানে নামছি তখন এটার কোনো চেঞ্জ হচ্ছে না, বি এর চেঞ্জ হচ্ছে কত গুণ, 2 গুণ, তাহলে 2 টু দি পাওয়ার ওয়াই হয়ে গেল আবার। এবার রেট কত, 7.2 থেকে 3.6 হয়ে যাচ্ছে, মানে হাফ হয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল হাফ, ঠিক আছে। তাহলে এখান থেকে কী পাবো, ওয়াই ইকুয়াল টু হাফ মানে কত, 2 টু দি পাওয়ার -1, তাহলে ওয়াই ইকুয়াল টু -1, রাইট। তাহলে ওভারঅল রেট ল কী হয়ে গেল, কে এ টু দি পাওয়ার 2 আর B2 টু দি পাওয়ার -1, তাহলে ওভারঅল অর্ডার ইকুয়াল টু 2 - 1 মানে 1, ফার্স্ট অর্ডার রিয়াকশন, ঠিক আছে। এবার এই অঙ্কটা আরও এক্সটেন্ড করতে পারে, ওরা বলতে পারে যে কে ভ্যালু বের করো, রেট কনস্ট্যান্ট বের করো, তাহলে রেট কনস্ট্যান্ট বলতে গেলে তাহলে এই দুটো এই সমস্ত সবার ভ্যালু বসাতে হবে। ধরো আরের জায়গায় তুমি ধরো এটা বসালে 3.6 বসালে, তাহলে এর জায়গায় বসাবে 0.3 আর B2 জায়গায় বসাবে 0.3, তারপর ক্যালকুলেট করবে, রেট কনস্ট্যান্টের ইকুয়েশন লিখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি ইনিশিয়াল রেট ল মেথড বা ইনিশিয়াল রেট মেথড। সেকেন্ড মেথডটা এর থেকে আরও বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এটা কপি করে নাও। গ্রাফিক্যাল মেথডে কী হয়, একটা গ্রাফ দেওয়া থাকে, গ্রাফ থেকে তোমাকে বলতে হবে যে রিয়াকশনের অর্ডারটা কী, এরকম কোয়েশ্চেন আসবে। তো দেখো আমি প্রথমে দু একটা গ্রাফ আঁকছি এখানে। সাপোজ আমরা প্রথম গ্রাফ আঁকছি রেট, রিয়াকশন রেট ভার্সেস কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, ঠিক আছে, কনসেন্ট্রেশন। সাপোজ আমি এখানে এ লিখছি, এ বললে আমরা জেনারেলি কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্টকে বোঝাতে পারি, এ যদি রিয়াক্ট্যান্ট হয়। তাহলে আমরা এখানে পাশাপাশি 3খানা গ্রাফ আঁকছি, সেম গ্রাফ, মানে সেম টাইপ অফ গ্রাফ, অর্থাৎ কনসেন্ট্রেশন এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে রেট, অর্থাৎ আর ভার্সেস রেট ভার্সেস কনসেন্ট্রেশন গ্রাফ। ধরা যাক রেট ভার্সেস কনসেন্ট্রেশন গ্রাফ কোনো এক সময় হলো এরকম, ঠিক আছে, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন, কোনো এক সময় হলো এরকম স্ট্রেট লাইন প্যারালাল টু কনসেন্ট্রেশন অ্যাক্সিস, সোজা দাগ হচ্ছে না, আর কোনো এক সময় হয়তো এরকম টাইপের হয়ে গেল, ঠিক আছে। ওটা কী ধরনের গ্রাফ, প্যারাবোলিক, অধিবৃত্ত টাইপ। এইবার তোমাকে এই গ্রাফগুলো থেকে তোমাকে বলতে হবে যে এটা এর অর্ডার কী, রিয়াকশনের অর্ডার কী, ঠিক আছে। এরকম এমসিকিউ কোয়েশ্চেন এরকম আসতে পারে যে একটা গ্রাফ দিয়ে বলতে পারে রিয়াকশনের অর্ডার 1 2 3 0 কোনটা বলো, বা এরকম 4টে গ্রাফ দিল দিয়ে বললো যে এর মধ্যে কোনটা হচ্ছে সেকেন্ড অর্ডার রিয়াকশন, কোনটা থার্ড অর্ডার রিয়াকশন, এরকম। তাহলে আমাদের যদি আর এবং কনসেন্ট্রেশন দেওয়া থাকে, আমাদের সবসময় আমরা একটু আগে দেখলাম কি রেট লতে, যে রেট লতে রেট মানে রেট আর কনসেন্ট্রেশনের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয় বা সম্পর্ক এক্সপ্রেস করা হয়। তাহলে যখনই রেট ভার্সেস কনসেন্ট্রেশন গ্রাফ তোমাকে দেওয়া থাকবে, তুমি সবসময় রেট লটাতে পৌঁছানোর চেষ্টা করবে। রেট লতে চলে যেতে পারলেই আমরা অর্ডার বের করে দিতে পারবো, কারণ কনসেন্ট্রেশনের পাওয়ারে যা থাকবে সেটাই হচ্ছে অর্ডার। তো দেখো প্রথমটায় যদি স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হয়, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স টাইপের গ্রাফ, এটা নিশ্চয়ই। এবার আমাদের এখানে ওয়াই হচ্ছে কি আর, এক্স হচ্ছে কি কনসেন্ট্রেশন। তাহলে এটা রেট ইকুয়েশনটা আমি এরকম লিখতে পারি তো, যে আর ইকুয়াল টু কে এ টাইপের একটা হলো, যেটা ওয়াই ইকুয়াল টু এম এক্সের মতন, এবং এই গ্রাফটাকে রিপ্রেজেন্ট করছে। সুতরাং এটা অর্ডার কত, 1, ফার্স্ট অর্ডার রিয়াকশন, তাই এটা ফার্স্ট অর্ডার রিয়াকশন হয়ে গেল। এবার এইখানে দেখো এমনিতে গ্রাফ দেখে বোঝাই যাচ্ছে যে রেট, তুমি কনসেন্ট্রেশন এক্স এক্স মানে কনসেন্ট্রেশন যতই বাড়াও, যতই কনসেন্ট্রেশন কমাও, রেটের কোনো চেঞ্জ হচ্ছে না। সুতরাং কনসেন্ট্রেশনের উপর রেট যদি ডিপেন্ড না করে, তাহলে জিরো অর্ডার রিয়াকশন। তাহলে আমরা এটাকে এরকম বলতে পারি যে আর ইকুয়াল টু কে ইন্টু এ টু দি পাওয়ার 0, এই হচ্ছে আমাদের রেট ল। কেন এরকম লিখলাম, কারণ কনসেন্ট্রেশনের সঙ্গে ডিপেন্ড করছে না, একদম প্যারালাল টু দ্য কনসেন্ট্রেশন অ্যাক্সিস, সুতরাং এটা জিরো অর্ডার রিয়াকশন। আর এক্ষেত্রে কী হচ্ছে, যেহেতু প্যারাবোলিক গ্রাফ মানে এক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু কে এক্স স্কোয়ার টাইপের গ্রাফ, এই গ্রাফটাই প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করে। এবার আমাদের এখানে ওয়াই হচ্ছে আর এক্স হচ্ছে কনসেন্ট্রেশন, তাহলে কনসেন্ট্রেশনের পাওয়ার স্কোয়ার হবে নিশ্চয়ই। তাহলে যদি আর ইকুয়াল টু কে ইন্টু এ কনসেন্ট্রেশনের পাওয়ারে 2 হয়, তাহলে সেকেন্ড অর্ডার রিয়াকশন।
তাহলে অবভিয়াসলি রেট ভার্সেস কনসেন্ট্রেশনের এই গ্রাফটা সেকেন্ড অর্ডার রিয়াকশানকে ডিনোট করে। তাহলে এইভাবে আমাদের গ্রাফ দেখে রিয়াকশানের অর্ডার চিনতে হবে। কপি করো, আরও কয়েকটা দিচ্ছি। আরও কয়েকটা গ্রাফ দেখো একই রকমের, অর্থাৎ রেটের সঙ্গে, সাপোজ রেটের সঙ্গে কনসেন্ট্রেশনের কিউব, তার গ্রাফটা এরকম পাওয়া গেল, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। বা ধরো রেটের সঙ্গে কনসেন্ট্রেশন, আচ্ছা এরকমই লিখি, কনসেন্ট্রেশনের রুট ওভার, ধরো রুট ওভার অফ কনসেন্ট্রেশন, এর গ্রাফটা এরকম পাওয়া গেল। বা ধরো আর এর সঙ্গে রুট ওভার অফ কনসেন্ট্রেশন, তার গ্রাফটাও পাওয়া গেল প্যারাবোলিক। সেই ক্ষেত্রে আমরা অর্ডার কী করে বের করব? তাহলে আবারও এটা y ইকুয়াল টু mx টাইপ, এটাও y ইকুয়াল টু mx টাইপ, আর ওটা প্যারাবোলিক y ইকুয়াল টু k x স্কোয়ার টাইপ। তাহলে y ইকুয়াল টু mx যদি হয়, তাহলে আমার y হচ্ছে r, আর x এই পুরোটা হচ্ছে আমার x, তাহলে এইটা হয়ে গেল x, আর এখানে যদি আমি k বসাই, তাহলে আমার রেট ইকুয়েশন কী দাঁড়ালো? r ইকুয়াল টু k a টু দি পাওয়ার 3, মানে থার্ড অর্ডার রিয়াকশান। তাহলে এটা থার্ড অর্ডারের রিয়াকশানের ক্ষেত্রে রেট ভার্সেস এ কিউবের গ্রাফটা এরকম হবে, স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন। এটা y ইকুয়াল টু mx, y মানে কি r, x মানে কি, x মানে হচ্ছে রুট ওভার অফ কনসেন্ট্রেশন, তাই তো? তাহলে y ইকুয়াল টু mx দেখো মিলে গেল। এখন এটাকে আমরা আরেক লাইন এরকম লিখতে পারি যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি a টু দি পাওয়ার কত, হাফ। তাহলে এইটা আমাদের রেট ইকুয়েশন হয়ে গেল না, r ইকুয়াল টু k a টু দি পাওয়ার হাফ। তাহলে এই রিয়াকশানের অর্ডার কত? হাফ, রাইট? পরেরটা দেখো, আবারও y মানে হচ্ছে r, x মানে কি রুট ওভার অফ a, এটা হচ্ছে x। তাহলে রুট ওভার অফ এটা যদি x হয়, তার স্কোয়ার, ঠিক আছে, ম্যাচ করলো। এবার রুটের স্কোয়ার মানে কত? তাহলে r ইকুয়াল টু k ইন্টু a লিখতে পারি তো এটাকে। তাহলে রেট ইকুয়েশন কী দাঁড়ালো? ফার্স্ট অর্ডারের রেট ইকুয়েশন দাঁড়ালো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশান। তাহলে ফার্স্ট অর্ডার রিয়াকশানের ক্ষেত্রে রেট ভার্সেস কনসেন্ট্রেশন গ্রাফ আমরা আগে করেছি, এটা হচ্ছে রেট ভার্সেস রুট ওভার অফ কনসেন্ট্রেশন গ্রাফ। তাহলে এইভাবে আমাদের গ্রাফ দেখে আমাদের অর্ডার বের করতে হবে। যদি রেট ভার্সেস কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট হয়, তাহলে আমরা রেট ইকুয়েশনটা কী সেইটাকে খুঁজে বের করার চেষ্টা করব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, কপি করো। সেকেন্ড টাইপের কিছু গ্রাফ, সেটা হচ্ছে আমরা করব রেট আর কনসেন্ট্রেশন হয়ে গেল তো, এবার হচ্ছে কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, কনসেন্ট্রেশন তার সঙ্গে হচ্ছে টাইম, সময়ের সাপেক্ষে কনসেন্ট্রেশন কীভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এটারও ফার্স্টে তিনটে গ্রাফ আঁকি, কনসেন্ট্রেশন, টাইম, কনসেন্ট্রেশন অ্যান্ড টাইম। তো ধরো একটা ইকুয়েশন এরকম পাওয়া গেল, স্ট্রেট লাইন উইথ নেগেটিভ স্লোপ। একটা ধরো এক্সপোনেনশিয়াল পাওয়া গেল এরকম কার্ভ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানটায় আমরা কনসেন্ট্রেশন না করে এটাকে 1/, কনসেন্ট্রেশন করি। 1/, কনসেন্ট্রেশন করলে পরে কী হবে, আমরা একটা এরকম গ্রাফ পাবো, স্ট্রেট লাইন উইথ এ পজিটিভ স্লোপ অ্যান্ড পজিটিভ ইন্টারসেপ্ট। এবার আমাদের কনফিউশন সবসময় হয় এটার সঙ্গে এটার, মানে 1/, কনসেন্ট্রেশন আর টাইম। তো আমরা এটাকে 1/, কনসেন্ট্রেশনটাকে অনেক সময় শুধু কনসেন্ট্রেশন ভেবে বসি আর কি, তারপরে এটার সঙ্গে ওইটা গুলিয়ে যায়। অ্যাকচুয়ালি দেখো কনসেন্ট্রেশনের টাইম এরকম স্ট্রেট লাইন, এটা অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার রিয়াকশনকে ডিনোট করে। ফার্স্ট অর্ডারের যদি আমরা রেট ইকুয়েশন লিখি, তাহলে এটা দাঁড়াবে, তাহলে দেখো এটা হচ্ছে এই কনসেন্ট্রেশন হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এই টাইম হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস। তাহলে সি মাইনাস এম এক্স টাইপ হচ্ছে না, তাই না, নেগেটিভ স্লোপ। তাহলে এরকমই হবে। সুতরাং এটা জিরো অর্ডার রিয়াকশান। আর আমরা এটা তো দেখেই বুঝতে পারছি কনসেন্ট্রেশনের টাইম এক্সপোনেনশিয়াল হয় কখন, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে, কারণ এখানে এটি ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস কেটি। এই ছিল ফার্স্ট অর্ডারের রেট ইকুয়েশনের একটা সেকেন্ড ফর্ম, এক্সপোনেনশিয়াল যে ফর্মটা সেটা।
আর এখানে সেকেন্ড অর্ডার রিয়াকশন, এটা দেখো 1/80 দেওয়া আছে মানেই তোমাকে সেকেন্ড অর্ডার রিয়াকশনের আমাদের ফর্মুলাটা কী ছিল, 1/80 ইকুয়াল টু 1/a0 প্লাস কেটি ছিল না। তাহলে এই পুরোটা হচ্ছে এখন আমার ওয়াই অ্যাক্সিস, তাহলে দিস ইকুয়াল টু সি, এটা কনস্ট্যান্ট, a0 তো কনস্ট্যান্ট, প্লাস এটা m ইন্টু এক্স, ওয়াই ইকুয়াল টু সি প্লাস এম এক্স। ঠিক আছে, এখন তোমাকে এই যে অ্যাঙ্গেলটা এইটা বলে দিতে পারে এত ডিগ্রি, তাহলে সেখান থেকে আমরা এই এম অর্থাৎ রেট কনস্ট্যান্টের ভ্যালু বের করতে পারি। এরকমও ছোটো ছোটো টুকরো অঙ্ক আসতেই পারে এখান থেকে, যে গ্রাফ দিয়ে সেখান থেকে এক লাইনের একটা নিউমেরিক্যাল, বা যেটা আমরা এখানে করছি আর কি, গ্রাফ থেকে অর্ডার অফ দ্য রিয়াকশন কত সেটা বের করা, তো সেটাও হতে পারে। এবার একটা জিনিস এখানে আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, উইথ পজিটিভ ইন্টারসেপ্ট আর নেগেটিভ স্লোপ, এই সেম গ্রাফ আমরা পাবো, এরকম টাইপের গ্রাফ পাবো আমরা যদি এই কনসেন্ট্রেশনটা যদি আমরা লগ অফ কনসেন্ট্রেশন যদি হয়, লগ অফ এটি ভার্সেস টাইম, সেই গ্রাফও আমরা একটা এরকম পাই, কিন্তু সেটা অবশ্যই সেটা জিরো অর্ডারের জন্য হবে না, তাই না? তাহলে কোন অর্ডারের জন্য এরকম একটা গ্রাফ পাই সেটা বলো। তাহলে এটা কিন্তু আমাদের এই কনসেন্ট্রেশন বাই টাইম, ঠিক আছে, এই ধরনের যে গ্রাফ করছি তার ফোর্থ গ্রাফ হয়ে গেল এটা। তিনটে প্রথমে করলাম, আর ফোর্থ হচ্ছে লগ এটি ভার্সেস টাইম। তাহলে এটার ক্ষেত্রে কী হবে বলো, দেখো জিরো অর্ডার তো হচ্ছে না, ফার্স্ট অর্ডার থেকে হবে কি, দেখো ফার্স্ট অর্ডারে আমরা কি দেখলাম, যে কে ইকুয়াল টু 1/t ln a0/80, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি পাবো, কেটি ইকুয়াল টু পেয়ে যাবো, কেটি ইকুয়াল টু ln a0 মাইনাস ln এটি, এবার এটাকে এদিকে আনলাম তো ln এটি হয়ে গেল, সো দিস ইকুয়াল টু ln a0 মাইনাস কেটি হয়ে গেল না। দেখো এবার এইটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, আর এই যে এই টিটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই ইকুয়াল টু সি মাইনাস এম এক্স হয়ে গেল, মানে আবারও এরকম টাইপের হয়ে গেল। তাহলে এই সেম গ্রাফ যদি এটি ভার্সেস টাইম থাকে জিরো অর্ডার, আর যদি লগ এটি ভার্সেস টাইম থাকে তাহলে ফার্স্ট অর্ডার। এবার তুমি বলতে পারো স্যার এখানে তো লগ আছে, এখানে তো এলএন আছে, আসলে যদি এখানে এলএনটাকে আমি লগে নিয়ে যাই তাহলে এখানে 2.303 একটা আসবে, মানে ইন্টারসেপ্টের ভ্যালুটা একটু চেঞ্জ হবে, বাকি তো এটাও যা ওটাও তাই একই থাকবে। তো এই প্রথম থেকেই এখানে 2.303 নিলে এটা লগ হয়ে যাবে। তো গ্রাফের নেচার পাল্টাবে না, ইন্টারসেপ্ট স্লোপের ভ্যালুটা হয়তো অন্যরকম হবে, কিন্তু গ্রাফের নেচার তো এটাই থাকবে। তাহলে এই হয়ে গেল সেকেন্ড টাইপ। হ্যাঁ, টি হাফের কিছু গ্রাফ থাকবে, সেগুলো এটা কপি করে নাও। তাহলে থার্ড টাইপ গ্রাফ হচ্ছে আমাদের টি হাফের গ্রাফ, টি হাফ ভার্সেস ইনিশিয়াল কনসেন্ট্রেশন a0। এবার এই গ্রাফটা দেখো, এটাও আমি তিনখানা গ্রাফ আঁকছি পাশাপাশি, টি হাফ আর a0, টি হাফ a0, টি হাফ a0 এর গ্রাফ এরকম হতে পারে, এরকম হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হতে পারে। ঠিক আছে, কোনটা আগে ডিনোট করে দেখো, এটা বোঝাই যাচ্ছে ফার্স্ট অর্ডার সব থেকে কমন আমাদের। a0 এর উপরে টি হাফ ডিপেন্ড করে না, কেন করে না, কারণ টি হাফের ইকুয়েশন হয় 0.693 অর্থাৎ ln2/k, এখানে a0 এর কোনো ব্যাপারই নেই। আর এটা হচ্ছে y ইকুয়াল টু mx টাইপ, y ইকুয়াল টু mx টাইপ যদি হয় তার মানে y ইকুয়াল টু mx, তো হ্যাঁ mটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা, দিস ইন্টু দিস, y ইকুয়াল টু mx। এটা কোন অর্ডার, জিরো অর্ডার না, টি হাফ ইকুয়াল টু a0/2k, জিরো অর্ডার রিয়াকশান দেখে আমাদেরকে, গ্রাফ দেখে আমাদেরকে এদের মধ্যে রিলেশনটা কী আছে সেটা বোঝার চেষ্টা করতে হবে। আর যদি সেটা বুঝতে না পারি তাহলে কী করব, তাহলে আমরা সিম্পলি এরকম লিখব যে টি হাফ ভ্যারিজ উইথ a0 টু দি পাওয়ার 1 - m, এনকে জিরো বসাও, অর্ডার জিরো বসাও, তাহলে টি হাফ ভ্যারিজ উইথ a0, তো এই তো y ইকুয়াল টু mx মানেই তো তাই, টি হাফ ভ্যারিজ উইথ a0, জিরো অর্ডার হয়ে গেল। এখানে বসাও ফার্স্ট অর্ডার, তো তাহলে এটাকে 1 বসাও এনের ভ্যালু, তাহলে জিরো হয়ে গেল, মানে a0 এর উপর ডিপেন্ডই করে না। ঠিক আছে, তাহলে এটা পেয়ে গেলাম। আর ওখানে ওটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা যদি হয়, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কখন হয়, গ্রাফের নেচার দিকে বোঝা যাচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা,
পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, বয়েলস ল থেকে যে আমরা গ্রাফ পাই সেটা এরকম হয় না? তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট হতে হবে, তার মানে হচ্ছে টি হাফ এবং এ নট এদের গুণফলটাকে কনস্ট্যান্ট হতে হবে, ঠিক আছে? এদের গুণফল যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি এই ইকুয়েশন থেকেই ডিরাইভ করতে পারবো। যদি আমার সেকেন্ড অর্ডারের টি হাফের ফর্মুলা নাও যদি মনে থাকে, তাহলে দেখো টি হাফ এটা যদি দুটো যদি কনস্ট্যান্ট হয় তাহলে টি হাফ ইকুয়াল টু কনস্ট্যান্ট বাই এ নট, তাই না? কনস্ট্যান্ট বাই এ নট মানে সাম কনস্ট্যান্ট ইন্টু এ নট টু দি পাওয়ার -1। তাহলে এইবার দেখো এই যে ইকুয়েশনটা, এই যে টি হাফ ভ্যারিজ উইথ এ নট টু দি পাওয়ার -1 হয়ে গেল। তো এটার সঙ্গে তুমি এবার এই জেনারেল ফর্মটাকে কম্পেয়ার করো, তাহলে এই -1 ইকুয়াল টু হচ্ছে 1 - n, তাহলে এখান থেকে এনের ভ্যালু কত পাবো? 2 পাবো, ঠিক আছে? সুতরাং এটা সেকেন্ড অর্ডার রিয়াকশন। আর যদি তোমার মনে থাকে তাহলে তো কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? সেকেন্ড অর্ডারের মনে আছে, সেকেন্ড অর্ডারের টি হাফ ইকুয়াল টু 1/k(a0), এই ছিল আমাদের ফর্মুলা। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে a টু দি পাওয়ার -1। তাহলে যদি আমাদের টি হাফ আর এ নটের ফর্মুলা মনে থাকে তাহলে তো কোনো ব্যাপার নেই, আদারওয়াইজ আমরা এই জেনারেল ফর্মটা থেকে আমরা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? এটা আমরা আগের দিন বলেছিলাম যে nth অর্ডার রিয়াকশানে টি হাফের এই ফর্মুলাটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে সেই কাজের জায়গাটা, এবং এরপর এখান থেকে আমরা কিছু প্রবলেমও করতে পারি, ঠিক আছে? তাহলে এই হচ্ছে গ্রাফিক্যাল মেথড। অ্যাকচুয়ালি আমরা থার্ড যে মেথডটা পড়বো অর্ডার বের করার, সেটা হচ্ছে হাফ লাইফ মেথড, সেখানেও আমরা এই ইকুয়েশনটাকে কাজে লাগাবো। তাহলে এই হয়ে গেল টি হাফের গ্রাফ। টি হাফের আরও দু একটা গ্রাফ হতে পারে, এটাকে মুছে নিই আগে। টি হাফ ভার্সেস এ নট, তো এখন আমরা টি হাফ ভার্সেস 1/a0 গ্রাফ প্লট করতে পারি। টি হাফ ভার্সেস 1/a0 তো কীরকম হবে দেখো, টি হাফ আর 1/a0 আর একটা আছে 1/a0 হোল স্কোয়ার। দুটো গ্রাফেরই নেচার যদি স্ট্রেট লাইন পাসিং থ্রু অরিজিন হয় তাহলে এই দুটো গ্রাফ কোন কোন অর্ডারের রিয়াকশনকে ডিনোট করছে। তো দেখো আবার আমরা ওই ফর্মুলায় ফিরে যাব, টি হাফ ভ্যারিজ উইথ a0 টু দি পাওয়ার 1 - n। এখানে বোঝা যাচ্ছে যে টি হাফ ইকুয়াল টু, এটা দুটোই হচ্ছে কি y ইকুয়াল টু mx টাইপ। তো তাহলে এটার ক্ষেত্রে আমরা এই গ্রাফটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে দেখো y ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু 1/a0, ঠিক আছে? তাহলে a0 টু দি পাওয়ার কত? -1। তার মানে আমি বলতে পারি যে এই যে 1 - n দিস ইকুয়াল টু -1, তাহলে n ইকুয়াল টু কত? 2, ঠিক আছে? তাহলে এইটা হয়ে গেল আমাদের সেকেন্ড অর্ডার রিয়াকশান। তো এটার ক্ষেত্রে আমরা তাই বলতে পারি যেহেতু গ্রাফটা y ইকুয়াল টু mx টাইপ, সুতরাং আমাদের টি হাফ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এক্স। এক্স মানে হচ্ছে এই পুরোটা মানে এই পুরোটাকে আমি দেখো এরকম লিখতে পারি, তো 1/a0 খালি স্কোয়ার লিখতে পারি। তাই যদি হয় তাহলে a0 টু দি পাওয়ার -2। তাহলে এবার তুমি কম্পেয়ার করো এটার সঙ্গে এটাকে, টি হাফ ভ্যারিজ উইথ a0 টু দি পাওয়ার -2। তাহলে যদি 1 - n যদি -2 হয় তাহলে n ইকুয়াল টু কত হবে? 3 হবে। সুতরাং এটা হচ্ছে থার্ড অর্ডার রিয়াকশন, ঠিক আছে? টি হাফ ভার্সেস ইনিশিয়াল কনসেন্ট্রেশন বা তার এই 1/, যদি দেওয়া থাকে, যদি লগ টি হাফ ভার্সেস লগ কিছু একটা এরকম দেওয়া থাকে, সবগুলোই আমরা এইখান থেকে কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? তাহলে মোটামুটি এই হচ্ছে আমাদের গ্রাফিক্যাল মেথড। থার্ড মেথড আমরা বলবো হাফ লাইফ মেথড। কপি করে নাও। দেখো হাফ লাইফ মেথডে আমরা ফর্মুলাটা এক্ষুনি জানলাম যে দিস ইকুয়াল টু a0 টু দি পাওয়ার 1 - n। তাহলে এবার একই রিয়াকশান যদি দুটো আলাদা ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে শুরু হয় তাহলে তাদের হাফ লাইফ টাইমটাও আলাদা হবে। এক্সেপশন অবশ্যই ফার্স্ট অর্ডার রিয়াকশান। ফার্স্ট অর্ডারে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের উপরে টি হাফ ডিপেন্ড করে না, কিন্তু অন্য সমস্ত অর্ডার অফ রিয়াকশানের ক্ষেত্রে করে। সেক্ষেত্রে আমরা জেনারেলভাবে আমরা এটাই ভাববো যে ইনিশিয়াল কনসেন্ট্রেশন পাল্টালে টি হাফ পাল্টাবে। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একবার এই টি হাফের ভ্যালু একবার হচ্ছে টি হাফ যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন, একবার হচ্ছে T1 যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন A1, আর আরেকবার টি হাফের ভ্যালু হচ্ছে T2 যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশন হচ্ছে A2। এই দুবার যদি রিয়াকশান শুরু করি দুটো আলাদা আলাদা ইনিশিয়াল কনসেন্ট্রেশন নিয়ে, তাহলে আমরা বলতে পারি প্রথমটার ক্ষেত্রে
যে T1 ভ্যারিজ উইথ A1 টু দি পাওয়ার 1 মাইনাস এন, আর T2 হচ্ছে A2 টু দি পাওয়ার 1 মাইনাস এন। ওই যদি দুটোকে ভাগ করি তাহলে আমরা এটা পেতে পারি যে T1 বাই T2 ইকুয়াল টু কী হবে, A1 বাই A2 টু দি পাওয়ার 1 মাইনাস এন। এইটা হচ্ছে আমাদের এই হাফ লাইফ মেথডের ওয়ার্কিং ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটার আরেকটা ফর্মও হবে, সেটা হচ্ছে দেখো এই যে A টু দি পাওয়ার, তো আমি যদি 1 বাই লিখি 1 বাই A নট, তাহলে আমি এটাকে n-1 লিখতে পারবো, তাই না? এবার যদি আমি এইটা ব্যবহার করে এরকম দুখানে ইকুয়েশন বানাই এবং তারপর ভাগ করি, তাহলে ফাইনালি আমি যেটা পাবো সেটা হচ্ছে T1 বাই T2 ইকুয়াল টু A2 বাই A1। ঠিক আছে, যেহেতু এটা ব্যস্তানুপাতিক নিচে হয়ে গেল, তাহলে A2 বাই A1 হয়ে যাবে। আর এটা যদি আমি A1 বাই A2 যদি A2 বাই A1 করি, তাহলে এই পাওয়ারটা আমার চেঞ্জ হয়ে গিয়ে n-1 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে আর একটা ফর্ম। এবার এই দুটো ফর্মই হচ্ছে সেম। এই ফর্মে এবার যদি নিউমেরিক্যাল থাকে ছোটো ছোটো, সেখানে এরকম ভ্যালু বসিয়ে আমাকে T1/2 কোনো একটা সময়ের বা কোনো একটা সময় ইনিশিয়াল কনসেন্ট্রেশন বের করতে বলতে পারে। বা সিম্পলি এরকম থিওরিটিক্যাল কোয়েশ্চেনও আসতে পারে যে এরকম একটা দুটো এরকম আরও দুখানা ইকুয়েশন দিল, একটায় হয়তো A1 বাই A2 পাওয়ারে 1 মাইনাস এন আছে, বা হয়তো এইটাকে উল্টে দিল T2 বাই T1 ইকুয়াল টু এটা করে দিল, এরকম 3-4খানা ইকুয়েশন দিয়ে বললো হুইচ অফ দ্য ফলোইং ইকুয়েশনস আর কারেক্ট বা ইনকারেক্ট। ঠিক আছে, এরকম টাইপের কোয়েশ্চেনও আসতে পারে, শুধুমাত্র ফর্মুলা জিজ্ঞেস করে, সেটাও হতে পারে। আচ্ছা, এখান থেকে আমরা আরেকটা ফর্ম পেতে পারি আর কি, সেটা হচ্ছে এই দুটো ইকুয়েশনে তুমি যে কোনো একটা ব্যবহার করো। এটাকে আমি ধরো ব্যবহার করছি, আমি কী করছি, দুপাশে লগ নিই যদি, তাহলে লগ অফ T1 বাই T2 দিস ইকুয়াল টু লগ অফ, এটা যদি হয় তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, এটা ইন্টু লগ অফ A2 বাই A1 যদি লগ নেওয়া হয়। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারবো যে দেখো n-1 ইকুয়াল টু কী হবে, এটা বাই এটা। তাহলে লগ অফ, আমি যদি একবারে এটাকে ভেঙেও দিতে পারি এরকমভাবে, অবশ্য ভেঙে না দেওয়াটাই বেটার হবে, কারণ ক্যালকুলেট করার সময় এই 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 অবস্থায় ক্যালকুলেট করাটাই সুবিধাজনক হবে। A2 বাই A1 তো, তাহলে অ্যাকচুয়ালি আমি কী করতে পারি, এই 1টাকে এদিকে নিয়ে যেতে পারি, তাই তো? তাহলে আমি এটাকে মুছে দিয়ে এখানে আরেকটা লাইন এখানেই করে দিই, সো দিস ইকুয়াল টু 1+, তাই না? তো এইটা হচ্ছে আরেকটা ফর্ম। এবার এই ফর্মটাতেও এরকম 2-3টে ইকুয়েশন বানিয়ে সেটা বলতে পারে যে কোনটা কারেক্ট কোনটা ইনকারেক্ট। আমি যদি এটাকে A1 বাই A2 লিখি, তাহলে এটা মাইনাস সাইন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই সমস্ত ফর্মুলাগুলো খুবই ইম্পর্টেন্ট এবং এইগুলো ব্যবহার করে আমাদের ছোটো ছোটো 2-1টা প্রবলেম করতে হবে। এটা কপি করে নাও। দেখো দুটো ছোটো ছোটো প্রবলেম এখানে লিখেছি। আগে আমরা ফর্মুলাটা মনে করে নিই যে T1 বাই T2 ইকুয়াল টু A1 বাই A2 1 মাইনাস এন, এই ছিল ফর্মুলা। বা A2 বাই A1 করলে এখানে n-1 হতো, একই ব্যাপার। তাহলে T1 যখন কুড়ি তখন A1 হচ্ছে 5, এটা ধরো তুমি 1 ভাবো, T1 A1, আর এটাকে T2 A2 ভাবো। তাহলে T1 বাই T2 কত, 4। তাহলে T1 বাই T2 হচ্ছে 4 ইকুয়াল টু A1 বাই A2 কত, 1/4 না, 5/20 মানে 1/4, সো টু দি পাওয়ার 1/9। এটা হলো, এটা কি লিখতে পারি আমি, দেখো এটাকে লিখতে পারি যে এটা 4 টু দি পাওয়ার কত হবে, n-1 হয়ে যাবে না? তাহলে এটা 1 হয়ে গেল, 4 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার n-1, তাহলে n-1 ইকুয়াল টু 1, তাহলে n ইকুয়াল টু 2। ঠিক আছে, সেকেন্ড অর্ডার রিয়াকশন হয়ে গেল। পরেরটা দেখো, when A0 is doubled, A0কে ডাবল করা হয়েছে, তাহলে T1/2 reduces to 1/4। ঠিক আছে, এটা মুছছি, A0কে ডাবল করা হয়েছে, তার মানে A1 বাই A2 হচ্ছে কত, A1 বাই A2 হচ্ছে তখন হাফ, তাই তো? A0 বাই A2 হচ্ছে, সরি A1 বাই A2 হচ্ছে হাফ, তাহলে হাফ টু দি পাওয়ার 1 মাইনাস এন ইকুয়াল টু T1/2 রিডিউসেস টু 1/4। T1/2 আগের থেকে 1/4 অংশ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে T1 বাই T2
ইকুয়াল টু 1/4, তাহলে দিস ইকুয়াল টু 1/4, তাহলে এটা মানে হচ্ছে তাহলে কত, হাফ টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হাফ টু দি পাওয়ার 1 মাইনাস এন, তাহলে 1 মাইনাস এন ইকুয়াল টু 2, তাহলে এন ইকুয়াল টু 3, থার্ড অর্ডার। ঠিক আছে, সিম্পল, 1-2 লাইনের প্রবলেম। আচ্ছা, আরও একটা প্রবলেম দেখো আরেকটা ছোটো প্রবলেম। একটা ইকুয়েশন দিয়েছে, অবশ্যই এগুলো গ্যাসিয়াস রিয়াকশান, আমরা জানি গ্যাসিয়াস রিয়াকশান বলে এখানে কনসেন্ট্রেশনের জায়গায় ইনিশিয়াল প্রেশার দিই, পি ইনিশিয়াল, পি মানে প্রেশার। ঠিক আছে, একই জিনিস আমরা এর আগে বহুবার আলোচনা করেছি যে আমরা কনসেন্ট্রেশনকে ইনিশিয়াল পার্শিয়াল প্রেশার হিসেবে কনসিডার করতেই পারি। তাহলে এই ফর্মুলাটা আমাদের এখানে পাল্টে হয়ে যাবে পি নট টু দি পাওয়ার 1 মাইনাস এন। এবার দেখো অ্যাকচুয়ালি আমাদের ওয়ার্কিং ফর্মুলাটা এরকম হয়ে যাবে T1/T2 ইকুয়াল টু P1/P2 1 মাইনাস এন। ঠিক আছে, তাহলে যে কোনো একটা তুমি T1/T2 করো, সাপোজ এটা বাই এটা, ঠিক আছে, 3.58/1.82, সো দিস ইকুয়াল টু 3.58 কত, 50, আর এটা 100 টু দি পাওয়ার 1 মাইনাস এন। খুব ভালো করে লক্ষ্য করো, 1.8 ডাবল কত, 3.6, 3.58, মানে কাছাকাছি একটা কিছু হচ্ছে। এক্সপেরিমেন্টাল ভ্যালু যেহেতু একটু তো এদিক ওদিক হবেই, তোমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি 2 ধরে নিতে পারি। ঠিক আছে, তাহলে 2 ইকুয়াল টু এটা হাফ টু দি পাওয়ার 1 মাইনাস এন, হাফ টু দি পাওয়ার 1 মাইনাস এন মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর যদি 1 হয় তাহলে n মাইনাস 1 ইকুয়াল টু 1, তাহলে n ইকুয়াল টু 2। ঠিক আছে, মোটামুটি এইরকম ছোটো ছোটো প্রবলেম থাকবে যেখানে আমাদেরকে এই টি হাফ আর ইনিশিয়াল কনসেন্ট্রেশনের মধ্যে রিলেশন দেখে আমাকে এরকম আনসার বের করতে হবে। ঠিক আছে, তো এটা ছিল আমাদের থার্ড মেথড। ফোর্থ মেথডটা হচ্ছে লাস্ট মেথড অর্ডার এক্সপেরিমেন্টালি ডিটারমাইন করার, সেটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। আমরা অনেক সময় হিট অ্যান্ড ট্রায়াল মেথডটাকে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন মেথডও বলি। ঠিক আছে, মুছে নিই। তাহলে রিয়াকশান অর্ডার বের করার যে এক্সপেরিমেন্টাল মেথডস তাদের মধ্যে ফোর্থ হচ্ছে এবং আমাদের এখানকার লাস্ট মেথড হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। হিট অ্যান্ড ট্রায়াল মানে বাংলায় হচ্ছে আন্দাজে ঢিল মারা, মানে এখানে এমন কিছু ডেটা দেওয়া থাকে যে ডেটাগুলো থেকে তোমাকে কী করতে হবে, এটাকে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেটেড রেট ল মেথড কেন বলে, কারণ বিভিন্ন রেট ইকুয়েশন, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, জিরো অর্ডার আমরা পড়েছি, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন বের করেছি। সেই ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশনগুলোর উপরে ভ্যালু বসিয়ে, মানে ডেটা বসিয়ে আমাদেরকে ভ্যালু বের করতে হয় এবং বের করে দেখতে হয় যে কোন ধরনের ইকুয়েশনের সঙ্গে ডেটাটা ফিট করছে আর কি। ঠিক আছে, সাপোজ একটা প্রবলেম দিলে বুঝতে পারবে। ধরো এরকম দেওয়া থাকলো যে টাইম আর ধরো কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। ঠিক আছে, দুখানা ডেটা দেওয়া হয়। টাইম যখন 0 তখন দেখা গেল কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে সাপোজ 5, হ্যাঁ মোলার, এটা অবশ্যই, আর এটা সেকেন্ড অবশ্যই। ঠিক আছে, সেকেন্ড বা মিনিট যাই হতে পারে ওটা। এবার ধরা যাক যে 10 মিনিট পরে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন হয়ে গেল 2.5 এবং 20 মিনিট পরে কনসেন্ট্রেশন হয়ে গেল 1.25। এই ডেটা দেওয়া আছে তোমাকে। এই রকম একটা ডেটা দিয়ে তোমাকে বললো যে এটা এই রিঅ্যাকশানের অর্ডার কত। তাহলে টাইম এবং কনসেন্ট্রেশনের মধ্যে রিলেশান কি? টাইম এবং কনসেন্ট্রেশন মানে রেট ল, ডিফারেন্সিয়াল রেট ল অবশ্যই ওটা। কিন্তু আমাদেরকে ইন্টিগ্রেটেড রেট ল যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো যে আসলে কি হচ্ছে। এবার কোন অর্ডার রিঅ্যাকশানের ইন্টিগ্রেটেড ল ব্যবহার করবো সেটা জানা নেই, সেই জন্যই মেথডটাকে হিট অ্যান্ড ট্রায়াল বলে। মানে আমরা প্রথমে জিরো অর্ডার রিঅ্যাকশানের যে ইকুয়েশান, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশান, সেইখানে ডেটা বসাবো, বসিয়ে দেখি ম্যাচ করে কি না। ম্যাচ করে মানে কি? ম্যাচ করানো মানে হচ্ছে সাপোজ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান যদি আমরা ফর্মুলা লিখি তাহলে 2.303 লগ A0/80, এই হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার। আমি ধরে নিচ্ছি যে আমাদের এই ডেটাগুলো ফার্স্ট অর্ডারের সঙ্গে ম্যাচ করবে, ধরে নিচ্ছি। ধরে নেওয়া ছাড়া উপায় নেই, আমাদের জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার এই তিনটের মধ্যে থেকেই কোয়েশ্চেন আসবে যদি এই মেথডে হয়, কারণ বাকিগুলো আমাদের সিলেবাসে নেই। তো এবার কী করবো আমরা? ধরো
কে ধরো 10 মিনিট টাইমে, তাহলে কে 10, 10 মিনিট যখন সময় তখন কে এর ভ্যালু কত দেখি, ঠিক আছে। তাহলে 2.303/10 লগ অফ, ঠিক আছে, এই 10 মিনিটে কনসেন্ট্রেশন কত 2.5 আর ইনিশিয়াল কত 5, তাহলে 5/2.5, তার মানে কত হয়ে গেল লগ 2 হয়ে গেল, লগ 2 মানে 0.3, তাহলে এটা হয়ে গেল 2.303 ইন্টু 0.3/10, ঠিক আছে। এটা মানে অ্যাকচুয়ালি 0.693 হয় ওপরেরটা, তাহলে 0.0693, ঠিক আছে। কে এর ইউনিট লিখবো ফার্স্ট অর্ডার যেহেতু, তাহলে এখানে কে এর ইউনিট হবে মিনিট ইনভার্স। এটা একখানা ডেটা পেলাম, কে ভ্যালু পেলাম, সেম ফর্মুলা ইউজ করে আমি কে এর আর একটা ভ্যালু বের করব। যদি দেখা যায় যে দুটো কে ভ্যালু প্রায় কাছাকাছি, যদি দুটো কে ভ্যালু প্রায় কাছাকাছি হয়, তাহলে আমাদের কনক্লুশন হবে যে গিভেন ডেটা ফার্স্ট অর্ডার রিয়াকশানের রেট ইকুয়েশনের সঙ্গে ম্যাচ করেছে, সুতরাং এবার কনক্লুশন হচ্ছে রিয়াকশানটা ফার্স্ট অর্ডারের। তো এই হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড। তাহলে আবারও যদি আমরা ভ্যালু বসাতে চেষ্টা করি 2.303/20 20 মিনিটে, তাহলে কে 20 ইকুয়াল টু লগ অফ, এবার 1.25/5, তাই তো, সরি উল্টো করলাম, A0/80, তার মানে এটা হয়ে গেল কত 4 হয়ে গেল। তো 4 মানে লগ 2 মানে 0.6, তাহলে 2.303 ইন্টু 0.6/20, ঠিক আছে। দেখো ইন্টু 0.3/10 যা, এটাও তাই একই ভ্যালু, তাহলে আমরা বলতে পারবো যে কে 10 আর কে 20-র ভ্যালু ইকুয়াল। যেহেতু ভ্যালু ইকুয়াল হলো দুটো ভ্যালু, তাই আমরা বলবো যে গিভেন ডেটা সেটা ফার্স্ট অর্ডার কাইনেটিক্সকে ফলো করে, সুতরাং রিয়াকশানের অর্ডার হচ্ছে 1। এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশানের ডেটা। এই হচ্ছে আমাদের এই মেথডের কাজ আর কি। তাহলে এইবার যখন এরকম আরও কিছু ডেটা দেওয়া থাকবে, এখানে যেমন 3টেই ডেটা দেওয়া আছে, আরও ধরো 2খানা ডেটা দেওয়া থাকলো, তাহলে আমি এরকম কে এর ভ্যালু আরও 2বার বের করতে পারবো। এবার দেখা যাবে যে ওই 4টে ক্ষেত্রেই কে এর ভ্যালুটা প্রায় একদম সেম এসে গেছে। যদি দেখা যায় যে প্রথম দুটো বের করে দেখলাম যে আলাদা, কাছাকাছি তো নয় বরঞ্চ বেশ ডিফারেন্স হলো, তখন থার্ড আরেকবার বের করতে পারি যদি ডেটা দেওয়া থাকে, তাতেও দেখবো আলাদা, তখন আমরা বুঝতে পারবো যে তাহলে ওই রেট লকে ফলো করছে না, সুতরাং রিয়াকশানটা ওই অর্ডারের হবে না। এবার তাহলে অন্য আরেকটা অর্ডারের ইন্টিগ্রেটেড রেট ল লেখো এবং সেখানে ভ্যালু বসাও। তো বোঝা যাচ্ছে এটা একটা যথেষ্ট লেংদি প্রসেস, ঠিক আছে। সেই হিসাবে এই প্রবলেম খুব বেশি আসে না, স্টিল যদি প্রবলেম আসে তাহলে একটা আমাদের শর্টকাট মেথড এখানেও আছে, যেটা আমরা ব্যবহার করে ফাইনালি আমরা ডিসাইড করতে পারবো যে রিয়াকশানের অর্ডার কীরকম। মানে এত কিছু ক্যালকুলেশন দরকার নেই, ক্যালকুলেশন করে বইতে করা আছে আনসার সমস্ত, কিন্তু আমরা এই সমস্ত ক্যালকুলেশন না করেই বুঝতে পারবো। কীরকম দেখো, যে ডেটা আমি লিখেছিলাম ডেটাটা আমি আরেকবার লিখছি, টাইম ফ্রেমটা আমি আরেকবার লিখছি। একবার আমি লিখেছিলাম 0, একবার লিখেছিলাম 10, একবার লিখেছিলাম 20, মিনিট হোক সেকেন্ড হোক যাই হোক না কেন। এই টাইম ইন্টারভ্যালটা দেখো, এই টাইম ইন্টারভ্যাল কত 10, নেক্সট টাইম ইন্টারভ্যাল কত আবারও 10, তাই তো টাইমের গ্যাপটা। যদি আবার 30 মিনিট ডেটা দেওয়া থাকে তাহলে আবারও টাইম ইন্টারভ্যাল 10। তাহলে আমরা বলতে পারবো যদি এইরকম টাইমের রেসপেক্টে যা যা কনসেন্ট্রেশন সেইগুলো ধরো দেওয়া আছে, তাহলে আমি বলতে পারবো যে গিভেন ডেটা অফ কনসেন্ট্রেশন সেটা দেওয়া আছে অ্যাট অ্যান ইউনিফর্ম টাইম ইন্টারভ্যাল, ঠিক আছে। টাইম ইন্টারভ্যালগুলো সব জায়গাতেই সমান 10 করে বাড়ছে, কিন্তু যদি ডেটা এরকম দেওয়া থাকবে একবার 0 মিনিটের দেওয়া আছে, 10 মিনিটের দেওয়া আছে ডেটা, তারপরে 15 মিনিটের ডেটা দেওয়া আছে, তারপরে 18 মিনিটের ডেটা দেওয়া আছে, মানে এই সময়গুলোতে 4টে কনসেন্ট্রেশন ধরো দেওয়া আছে, এটা 0.5, 0.4, 0.3, 0.1, তাহলে এই টাইম ইন্টারভ্যালগুলোতে ইউনিফর্ম হলো না, তাই না। আমাদের এই শর্ট ট্রিকটা একমাত্র কাজে লাগবে তখনই যখন টাইম ইন্টারভ্যালটা সেম থাকবে, সেম টাইম ইন্টারভ্যালের ক্ষেত্রে, ঠিক আছে। কীরকম দেখো শর্ট ট্রিকটা, তাহলে আমরা লিখবো যে ফর সেম টাইম ইন্টারভালস ইফ concentration of reactants
সেইটা যদি ভ্যালুগুলো যেগুলো দেওয়া আছে তারা যদি পরপর এরিথমেটিক প্রোগ্রেশনে থাকে বা জিওমেট্রিক বা হারমোনিক প্রোগ্রেশন যদি থাকে, সেই ক্ষেত্রে রেসপেক্টিভলি অর্ডার অফ দ্য রিয়াকশন হবে 0, 0 অর্ডার, ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার। ঠিক আছে, খুব ক্রুশিয়াল একটা এটা আমাদের ফর্মুলা, মনে রাখতে হবে। এই ফর্মুলা যদি আমাদের কাছে থাকে, এই ট্রিক যদি থাকে, তাহলে আমরা শর্টকাট মেথডে ইন্টিগ্রাল রেট ইকুয়েশন বা হিট অ্যান্ড ট্রায়াল মেথডে আমরা কিন্তু প্রবলেম সলভ করে ফেলতে পারবো 2 মিনিটে। দেখো আমরা যে অঙ্কটা একটু আগে করলাম সেখানে আমাদের কী ছিল, টাইম ইন্টারভাল ছিল 0, 10 আর 20, 10 মিনিট 20 মিনিট এরকম ছিল, আর কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট ছিল কত বলো তো, 5, 2.5 আর 1.25 মোলার এরকম ছিল। এবার আমরা ওটা প্রুফ করলাম যে ফর্মুলা ওয়াইজ যে ওটা ফার্স্ট অর্ডার। তাহলে ফার্স্ট অর্ডার যদি হতে হয় তাহলে ভ্যালুগুলোকে জিপিতে থাকতে হবে। কোন ভ্যালুগুলোকে? কনসেন্ট্রেশন ভ্যালুগুলোকে। তাহলে জিপিতে থাকার ফর্মুলা কি, কন্ডিশন কি, যদি 3টে পরপর হয় ABC, তাহলে B/A ইকুয়াল টু C/B হবে, এই হচ্ছে কন্ডিশন। তো দেখো এটা তো ঠিকই আছে না, এটাও এদিকেও হাফ হচ্ছে, এদিকেও হাফ হচ্ছে, তার মানে এই 3টে ভ্যালু পরপর জিওমেট্রিক প্রোগ্রেশনে আছে, সুতরাং আমাদের রিয়াকশন হচ্ছে ফার্স্ট অর্ডার। এক সিম্পল একটা ট্রিক। তাহলে দেখো এই ট্রিক ব্যবহার করতে পারবো নাকি পারবো না, সেইটার উপরে আমি আরও 2টো প্রবলেম দিচ্ছি, তাহলে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো 2টো পাশাপাশি আলাদা প্রবলেম লিখেছি, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। 2 নম্বর প্রবলেমটা দেখো, এখানে টাইম ইন্টারভ্যালটা কিন্তু এই যে 0 থেকে 100 মানে 100 মিনিট, আবার 100 থেকে 200 মানে আবারও 100 মিনিট, মানে টাইম ইন্টারভ্যালটা সেম। এটা মিনিট ভাবো তুমি বা সেকেন্ড যাই ভাবতে পারো, অসুবিধা নেই। তো টাইম ইন্টারভ্যাল যখন সেম তখন আমি ট্রিক ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমি দেখবো যে কনসেন্ট্রেশন ভ্যালুগুলো এপি, জিপি না এইচপি কোনটাতে আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো টাইম ইন্টারভ্যাল এখানে 5, পরেরটায় টাইম ইন্টারভ্যাল 7 এবং তারপর 6 মিনিটই ধরলাম আমি, তাহলে টাইম ইন্টারভ্যালগুলো আলাদা আলাদা, সুতরাং এইখানে কিন্তু ট্রিকটা ব্যবহার করা যাবে না। এখানে ডিরেক্টলি আমাকে ওই হিট অ্যান্ড ট্রায়াল মেথড, প্রথমে ধরো আমি 0 অর্ডার রিয়াকশনের রেট ইকুয়েশন ধরে চললাম, যদি 3-4টে কে ভ্যালু সেম এলো ঠিক আছে, আদারওয়াইজ ফার্স্ট অর্ডার ধরে চলবো, সেখানে দেখবো যে 2-3টে কে ভ্যালু সেম আসছে কিনা, এইভাবে আমাকে এগোতে হবে। তাহলে এই ক্ষেত্রে যেহেতু সেম টাইম ইন্টারভ্যাল, তাহলে আমি দেখবো যে এই 3টে ভ্যালু এদের মধ্যে রিলেশন কী আছে। হ্যাঁ, এরা এপিতে আছে না জিপিতে আছে না এইচপিতে আছে। তাহলে দেখো এখানে দেখে বোঝা যাচ্ছে যে এই দুটোর যা হচ্ছে ডিফারেন্স, এই দুটোরও সেম ডিফারেন্স। যদি 3টে নাম্বার যদি পরপর এপিতে থাকে তাহলে প্রথম দুটোর ডিফারেন্স ইকুয়াল টু পরের দুটোর ডিফারেন্স, এরকম হয় না? যদি 3টে নাম্বার ABC এপিতে থাকে তাহলে B মাইনাস A ইকুয়াল টু C মাইনাস B হয়। তো দেখো B মাইনাস Aও হচ্ছে 200 আর C মাইনাস Bও হচ্ছে 200। তাহলে এপিতে যদি থাকে তাহলে আমরা একটু আগে দেখলাম যে সেটা 0 অর্ডার রিয়াকশন। ঠিক আছে, আমরা ট্রিক ছাড়া নর্মাল মেথডেও যদি আসি তাহলে 0 অর্ডারের ক্ষেত্রে আমরা জানি যে AT ইকুয়াল টু A0 মাইনাস KT। তাহলে এখান থেকে K ইকুয়াল টু কী পাবো, A0 মাইনাস AT বাই টাইম। এবার তুমি এই ফর্মুলা ব্যবহার করে করতে পারো। ধরো A0 কত, 800, তাই তো? তাহলে 800 মাইনাস 600 যখন করবো এটিকে, তখন টাইম লিখতে হবে 100। ঠিক আছে, এটা একটা পেলাম। আর একটা কী পাবো, 800 মাইনাস যদি 400 করি, 400, তাহলে তার রেসপেক্টে টাইম হচ্ছে 200। তো দেখো এই দুটো ভ্যালু সেম এসে গেল না, 200/100 2, এটাও 400/200 মানে 2। তাহলে যেহেতু কে ভ্যালু ম্যাচিং এবং সেই কে ভ্যালুটা ম্যাচিং হলো কোন ইকুয়েশন ব্যবহার করে, 0 অর্ডারের রেট ইকুয়েশন ব্যবহার করে, সুতরাং আমাদের এই ডেটাগুলো 0 অর্ডার রিয়াকশানকে সাপোর্ট করছে, সুতরাং 0 অর্ডার। তাহলে আমরা ট্রিক ওয়াইজ যেতে পারি অথবা ডিরেক্ট মেথডে আসতে পারি। এখানে আমাকে ট্রিক ব্যবহার করা আমার চলবে না, কারণ টাইম ইন্টারভ্যালগুলো সেম নয়, সেই ক্ষেত্রে আমাকে সরাসরি এরকম ফর্মুলায় আসতে হবে। তাহলে আমি দেখে নিই আগে যে এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি সবথেকে সোজা ফর্মুলা, A0 মাইনাস AT বাই টাইম। ফলে এইটা দিয়ে চেক করা সবথেকে সুবিধাজনক হবে, সবার আগে চেক করে নেবো, যদি না হয় তাহলে ফার্স্ট অর্ডারে যাব। তো দেখো A0 হচ্ছে 100, তাহলে 100 মাইনাস 75
বাই কত, টাইম হচ্ছে 5, এটা একটা পাবো। আরেকটা কী পাবো, সেকেন্ড ভ্যালু পাবো 100 - 40/12, এবং আরেকটা ভ্যালু পাবো 100 - 10/18। তারপর দেখি যে এগুলো সবগুলো ম্যাচিং হয় কি না। দেখো 25/5 মানে 5, 60/12 5, আর এখানে 90/18 মানেও 5। তাহলে এই যে কে ভ্যালুগুলো সব সেম হয়ে গেল, এবং কে ভ্যালু তো সেম হবেই, কেন, এটা রেট কনস্ট্যান্ট। সুতরাং যে কোনো টাইমে তোমার রেট কনস্ট্যান্টের ভ্যালু কখনোই পাল্টাবে না, এবং সেটা যেহেতু জিরো অর্ডার রিয়াকশানকে জাস্টিফাই করছে, সুতরাং আমাদের রিয়াকশানটা হচ্ছে জিরো অর্ডার রিয়াকশান। যদি এখানে দেখতাম যে কে ভ্যালু 3 রকম আসছে, তার মানে এটা জিরো অর্ডার রিয়াকশান নয়, তখন সেক্ষেত্রে আমাকে আবার ফার্স্ট অর্ডারের রেট ইকুয়েশানে ভ্যালু বসিয়ে তখন আবার আমাকে চেক করতে হতো। তাহলে এই হচ্ছে আমাদের ছোটো ট্রিক। এটা ব্যবহার করলে আমরা হিট অ্যান্ড ট্রায়াল মেথডটা আমাদের আরেকটু ইজিয়ার হয়ে যাবে যদি টাইম ইন্টারভ্যালগুলো সেম থাকে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ এ রিয়াকশান। আলোচনা এখানে শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ কেমিক্যাল রিয়াকশান আলোচনা করব। যাওয়ার আগে আরেকবার বলি যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো। খুব মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।